আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ। তো আশা করি সবাই ভালো আছো। মূলত আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের যে এমসিকিউ কোর্সের যে একটা ধারাবাহিক ক্লাস চলছিল তারই আজকে তৃতীয় পর্ব। সেখানে আমি মূলত আমাদের এসএসসি এমসিকিউ বুস্টার এর পরিসংখ্যান নামক যে অধ্যায় আছে আমাদের গণিত, সাধারণ গণিত বইয়ে, তার এমসিকিউ নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা লেকচার শিট রয়েছে। এটা মূলত আমার নিজের লেখা একটা লেকচার শিট। তো সেই লেকচার শিটের আলোকে আমি মূলত এখানে কথা বলবো। যদিও সেই লেকচার শিটগুলো মূলত বিভিন্ন সালের, বিগত সালের বোর্ড কোয়েশন বেস সাজানো হয়েছে। তো মূলত চলো যাই দেখি যে কি কি আছে সেই লেকচার সেটের মধ্যে। প্রথম যদি আমরা এখানে কথা বলি, তো দেখতে পাচ্ছ প্রথমে আছে আমাদের মদ্যক, অর্থাৎ প্রথম কথা বলছি আমরা মদ্যক নামক যে টপিকটা আছে সেই টপিক থেকে। তো এখানে কিছু কি পয়েন্ট আকারে কিছু তথ্য দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ যে মদ্যক মানে সাজাতে হবে, এটা হলো কিছু গুরুত্বপূর্ণ কথা। তো এটা অনেকে মেনটেন করে না, বিদায় আমাদের এমসিকিউ থেকে নাম্বার তো অত্যন্ত কঠিন হয়ে যায়। তো মূলত মদ্যকের মূল ফাংশনটা হলো মদ্যক মানে সাজাতে হবে, অর্থাৎ একটা এলোমেলো কতগুলো সংখ্যা দেওয়া থাকবে, তাকে সাজিয়ে তারপর আমরা মদ্যক বের করতে হবে। দ্বিতীয়ত, মদ্যক মানে মাঝে। এই দুইটা নোট না জানার কারণে আমাদের মূলত সবচেয়ে বেশি সমস্যাতে পড়তে হয়। তো এই দুইটা নোট এখানে যেহেতু দেওয়া আছে, তোমাদের আশা করি এটা একটু সহজ হবে। যারা পারছো একটু লিখে নিও নোটটা। এখন খেয়াল করো যে মদ্যক পরীক্ষাতে কীভাবে আসে। সাধারণত এই যে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, 11, 13, 8, 9 এবং 15, 5। সংখ্যাগুলো এলোমেলো, আশা করি দেখতে পাচ্ছ। এই যে সংখ্যাগুলো এখানে এলোমেলোভাবে দেওয়া আছে, বলছে এই সংখ্যাগুলোর মধ্যে কত। তো আমি প্রথম কাজ হলো সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজাবো। তো যদি আমি সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজাই, তো কি পাই আমি? 5, 8, 9, 11, 13 এবং 15, এই সংখ্যাগুলো পেলাম। এই যে 5, 8, 9, 11, 13, অর্থাৎ তোমাকে ফার্স্ট মাথায় মনে রাখতে হবে মদ্যক মানি আগে সাজাতে হবে। মদ্যক মানে না সাজিয়ে তুমি কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, ওই সাজালাম। এখন আমি যদি একটা জিনিস খেয়াল করি, এখানে উপাত্ত সংখ্যা কিন্তু 6টা, 1, 2, 3, 4, 5, 6। এখন তাহলে মদ্যক কোনটা? এই যে এই দুটো সংখ্যার, যেহেতু সাধারণত বেজোড় সংখ্যা উপাত্ত থাকলে তখন মধ্যক হয় একটা, কিন্তু যদি জোড় সংখ্যা মধ্যক আমরা বিবেচনা করি তখন মধ্যক হয় দুইটা। তো দুইটাকে তো আর মধ্যক রাখা যায় না, তখন আমরা কি করব, মধ্যের যে দুই সংখ্যা আছে এটাকে যোগ করে দুইটা ভাগ করে দেব। তাহলে মধ্যে আছে 9 এবং 11, যদি দুইটা ভাগ দিয়ে আমরা যোগ করে 20/2 সমান কত? 10। তাহলে আমি একটু শর্ট বলি, যদি বেজোড় সংখ্যা থাকে সাজানোর পরে যদি বেজোড় সংখ্যা পাই তাহলে মধ্যে একটা থাকবে, তখন সেটাই মধ্যক। আর যদি সাজানোর পরে জোড় সংখ্যা পাই তখন মাইজে দুইটা থাকবো, তখন দুইটাকে সাজিয়ে আমরা কি করব, দুইটাকে সংখ্যা যোগ করে দুইটা ভাগ দেবো, তখন সেটা কি হবে? কাঙ্ক্ষিত মধ্যক। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হলো আমরা এখানে পাইলাম যে গ নাম্বার, অর্থাৎ 10। আবার একই প্রশ্নে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে 2 নাম্বার, 5, 15, 10, 3 এবং 7 সংখ্যাগুলোর মধ্যক কত। তো এটাকেও যদি আমি মানের ক্রমানুসারে সাজাই তো এরকম আসবে 3, 5, 7 এবং 10 এবং 15। এই যে সংখ্যাগুলো আমি মানের ক্রমানুসারে সাজাইলাম, 3, 5, 7, 10, 15। এখন এখান থেকে আমরা দেখতে পাইছি যে মাইজে কিন্তু একটা সংখ্যা আছে। এই যে মাইজে একটা সংখ্যা আছে, কেবলমাত্র 7। তাহলে কাজে এখানে কি আর যোগ করার দরকার নাই, এই একটা সংখ্যাই কি কাঙ্ক্ষিত মধ্যক। তো এর পরবর্তীতে আরও কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এখানে, যেমন 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যেগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলোর মধ্যক নির্ণয় করো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার এই যে শীটটা পূর্ণাঙ্গ একটা শীট, এখানে যে নোট করা যাচ্ছে যে বিভাজ্য মানে নামাতা, এই যে খুব সুন্দর আলোচনা করা আছে যে বিভাজ্য মানে নামাতা, অর্থাৎ কার নামাতা। এই যে এই জন্য 3-এর নামাতা আমরা ব্যবহার করি, যেহেতু বলছে 1 থেকে 22 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করতে। তো প্রথম কাজ আমরা 1 থেকে 22 পর্যন্ত আমরা 3-এর নামাতা পড়ে যে সংখ্যাগুলো পাবো, রেখিগুলো কত আসে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তেরিকা 3 একে 3, 3 দুগুণে 6, 3 তেরিকা 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতা 21। এখন এরপরে যদি দেখেন ওটা 24 হয়ে যায়, যেটা আমার 1 থেকে 22 পর্যন্ত নিতে বলছে, অনুমতি আছে, কিন্তু 24টা বড় হয়ে যায়। এখন এই যে আমরা সংখ্যাগুলো পেলাম বিভাজ্য করে, 3-এর বিভাজ্য মানে নিজের নামাতা পড়ে, এখন এই সংখ্যা কয়টা পাইছি? 1, 2, 3, 4, 5, 6, 7। যেহেতু 7টা পাইছি, এদিক দিয়ে 3টা বাদ, এদিক দিয়ে 3টা বাদ, মাইজে আছে কত? 12। কাজে আমার এখানে মধ্যক কত পাইছি? 12। সেম একইভাবে এখানে তুমি যদি একটু খেয়াল করো, 1 থেকে 21 পর্যন্ত, 1 থেকে 21 পর্যন্ত বেজোড় সংখ্যার স্বাভাবিক মধ্যক কত। তো এখন তোমার কাজ হলো 1 থেকে 21 পর্যন্ত যে বেজোড় সংখ্যাগুলো আছে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 21 পর্যন্ত আমি বেজোড় সংখ্যাগুলো লিখে রাখছি। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এবং 19 এবং 21। এখন সংখ্যাগুলো 11টি রয়েছে, কাজে মধ্যক হলো 11।
আসলে এই দিক দিয়ে 5টা এবং এই দিক দিয়ে 5টা বাদ, মাইজের সংখ্যা কত থাকে? 11 থাকে, কাজে সঠিক সংখ্যা কত? 11। এ হলো মধ্যকের কোয়েশ্চেন। এরপর তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এখানে সেলফ টেস্ট নামে এই যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এভাবে আমি 15টা প্র্যাকটিস দিছি মূলত। এরপর আসো গড় নিয়ে কথা বলি। গড়ের যে ফ্যাক্টটা আছে সেটা হলো এখানে দেখতে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। তো গড় নির্ণয় করার মূল বিষয়টা হলো যে তুমি কতগুলো সংখ্যা দেওয়া থাকলে সেই সংখ্যাগুলো মূলত তুমি যোগ করে 2 দা ভাগ দিলে দুঃখিত উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ, টোটাল সংখ্যাগুলো যোগ করব, এরপর যতগুলো উপাত্ত আছে সেই উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাবো তাকে বলা হয় কি? ওই সংখ্যাগুলোর গড়। যেমন এখানে কিছু সংখ্যা আছে, সলিউশন যেহেতু এখানে আছে আমি তোমাদের সুবিধার জন্য আমি এখানে তুলে ধরছি। 35, 40, 42, 50, 56, 42, 50, 62, 64, 42, 35 এবং 40 সংখ্যাগুলোর গড় কত? তো আমরা ফার্স্ট যে কাজটা করবো, সংখ্যাগুলোকে যোগ করে পাই 496 পাইছি যোগ করে, আমি স্কিপ করলাম, তোমরা ক্যালকুলেটর যোগ করে নিবা। এবং সংখ্যা এখানে 11টা সংখ্যা রয়েছে মোট, তাই এই যে গড় নির্ণয় করার জন্য 496 ভাগ 11, যেহেতু মোট সংখ্যা 11, 496 হলো যোগফল, এই যে যোগফল ভাগ গড় দুঃখিত সমষ্টি সংখ্যা আইসে কত আসছে? 45.09। তাহলে সঠিক উত্তর 45.09, খ নাম্বার এখানে সঠিক। আবার এখানে 17 নম্বর কোয়েশ্চেনে বলা আছে যে কোনো এলাকার এক সপ্তাহের উপাত্ত তাপমাত্রার সেলসিয়াস এককে দেওয়া হলো। এখন এই যে এখানে 1, 2, 3, 40, 20, 40, 26, 28, তারপরে 30, 35, 32 এই ডিগ্রি দেওয়া আছে সেলসিয়াস। তুমি এখানে একটা কনফিউশন অনেকে ভোগে যে আমরা তো সাধারণ ক্যালকুলেটর আমরা নর্মালি যে এটা করতে পারি না সেটা হলো ডিগ্রি। এই যে এখানে যে এই যে ডিগ্রি সেলসিয়াস আছে, সাধারণত ক্যালকুলেটর কিন্তু ডিগ্রি সেলসিয়াস তোলা পসিবল হয় না। তো আমরা এটা কিভাবে হিসাব করবো? আসলে এখানে তোমরা মনে মনে ডিগ্রি এবং সেলসিয়াসকে বাদ দিয়ে শুধু সংখ্যার গড়টা বের করবে, তারপর সাথে সংখ্যা মানে ওই ফলাফলে কি ডিগ্রি সেলসিয়াসটা বসায় দিবা। তো এক্ষেত্রে আমরা সংখ্যাগুলো যোগ করে কত পাইছি? এই যে 211। সুতরাং গড় ইকুয়াল 211 ভাগ 7, যেহেতু এখানে 7টি সংখ্যা আছে 7 দিয়ে ভাগ 30.14। এই যে 30.14 কোথায় আছে? ক নম্বরে, এই যে 30.14 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে এটা হবে কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা গড়ের সূত্র কি শিখলাম? আমরা সাধারণত যোগ করে 2 দা ভাগ, অর্থাৎ দুঃখিত উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো। তো এখানে আরও যদি তোমরা কিছু এমসিকিউ দেখো, যে 1 থেকে 21 পর্যন্ত মধ্যে বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? তোমার প্রথম কাজ 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো খুঁজে বের করা। 1, 3, 5, 9 এভাবে আমরা 21 পর্যন্ত সংখ্যাগুলো খুঁজে বের করলাম। উপাত্ত সংখ্যা 11টি এবং যোগফল আসে 121। তাহলে 121 ভাগ 11, তাহলে সঠিক উত্তর কত আসছে? 11। তো গড় হলো 11। এখন এখানে তোমার সাম প্র্যাকটিসেস কিছু বিষয় দেওয়া আছে। এখানে তোমরা এখানে দেখো যে 19 থেকে 22 পর্যন্ত কিছু প্র্যাকটিস দেওয়া আছে। এরপর এখানে কিছু তথ্য লেখা আছে, তুমি আশা করে দেখতে পাচ্ছ যে প্রচুরক সংক্রান্ত যে বিদ্যাগুলো, এর মধ্যে খুব জরুরি কিছু তথ্য এখানে দেওয়া আছে। তুমি একটু দেখতে পাচ্ছ যে নোটটা আসলে স্ক্রিনশট দিয়ে হোক বা যেভাবেই হোক তুমি একটু স্ক্রিনশট দিয়ে নিবা, যাতে করে এটা তোমরা পরবর্তীতে সুবিধা ফেস করতে পারো। তো কি কি বলা আছে এখানে? যে প্রচুরক মানে সংখ্যা বেশি, এটাকে বলা হয় প্রচুরক। প্রচুরক মানে যে সংখ্যা বেশি বার থাকবে তাকে বলা হয় কি? প্রচুরক। অর্থাৎ আমাদের একটা কমন কনফিউশন সৃষ্টি হয় এই জায়গাতে যে প্রচুরক মানে হলো যে সংখ্যা বড়, এরকম না। যে সংখ্যা বেশি তাকে বলা হয় প্রচুরক। কোনো পাতে প্রচুরক নাও থাকতে পারে, অর্থাৎ এই সংখ্যা যদি বারবার থাকবে এরকম নাও হতে পারে। অর্থাৎ একটি সংখ্যা অর্থাৎ 5টা উপাত্ত দেওয়া থাকলে এই 5টা উপাত্ত একবার করে থাকতে পারে, তখন সেখানে কোনো প্রচুরক নেই। কোনো উপাত্তে একটি প্রচুরক থাকতে পারে, আবার কোনো উপাত্তে একাধিক প্রচুরক থাকতে পারে। সতর্কতা, সবচেয়ে বড় সংখ্যা প্রচুরক। তো এখানে একটা সতর্কতা আছে, খেয়াল করো। সতর্কতা যে সবচেয়ে বড় সংখ্যা প্রচুরক নয়, সবচেয়ে বেশি সংখ্যা হলো প্রচুরক। যেমন তোমরা এখানে খেয়াল করো একটা উদাহরণ, 5, 11, 13, 6, 13, 11, 6, 11, 9, 6 সংখ্যাগুলোর প্রচুরক কত? সঠিক উত্তর হবে 6। কেননা 6 3বার রয়েছে। তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে 6, এই যে 6, এই যে 6, 6 3বার রয়েছে। 11 যদিও আর 13 2বার আছে, বাট 11 2বার আছে, কিন্তু 6 3বার রয়েছে। তাহলে আমার হিসাব মতে যে ব্যাখ্যা আবার দেওয়া আছে, সিটের একটা মহত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে সবগুলো। তাহলে এখানে 6 হলো প্রচুরক। আবার পরবর্তী প্রশ্ন, 8, 9, 7, 15, 10, 15, 11, 8, 10, 9, 8। এখানে আবার প্রচুরক হলো 8, কেননা 8 কয়বার আছে? এই যে 1 বার, 2 বার, 3 বার। যদিও বাকি সংখ্যাগুলো দেখি 9 আছে 2 বার, এরপরে তোমার এই 15 আছে 2 বার, হ্যাঁ 11 আছে সম্ভবত 2 বার, এরকম। কিন্তু এখানে সবচেয়ে বেশি আছে কে? সবচেয়ে বেশি আছে এখানে 8। 8 3বার করে রয়েছে, কাজে এখানে 8 হলো কি? প্রচুরক। এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যার মধ্যে সঠিকটা।
তো এটা হলো প্রচুরকের কোয়েশ্চেন। এরপরে আমরা মূলত সারণী থেকে যে প্রশ্নগুলো আসে সে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সারণী থেকে আসে। তো এই প্রশ্নটা আমি স্কিপ করি, এগুলো আসলে খুব কম। আমরা যে প্রশ্ন সবচেয়ে বেশি দেখব যে এখানে কিছু প্রশ্ন 30 নম্বর যে কোয়েশ্চেনটা, এই যে এখানে একটা জিনিস খেয়াল করো, 30 নম্বর কোয়েশ্চেনে বলছে কি যে প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু কত প্রচুরক শ্রেণীর। তো এই যে আমার কাছে একটা সারণী দেওয়া আছে, সেই সারণী থেকে গণসংখ্যা যেটা সবচেয়ে বড় আমরা সবচেয়ে সহজে মডিফিকেশন বা চিহ্নিত করি যে গণসংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হলো প্রচুরক শ্রেণী। তো এক্ষেত্রে গণসংখ্যার সবচেয়ে বড় হলো 25, যেহেতু 25 সবচেয়ে বড় তাহলে এটাই প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার যে নিয়মটা, মধ্যবিন্দু মানে কি দুটো সংখ্যা যোগ 2 দিয়ে ভাগ, অর্থাৎ এই যে 25 হলো এই গড়ে আছে, তাহলে এটা হলো প্রচুরক শ্রেণী 41 থেকে 50। তো আমরা প্রচুরক বের করা মধ্যবিন্দু বা মধ্যমান বের করার যে নিয়মটা সেটা হলো আমরা দুটো সংখ্যা যোগ করব 41 থেকে 50, তাহলে 41 প্লাস 50, এই যে 41 প্লাস 50 ডিভাইডেড বাই 2, দুঃখিত 41 বাই 41 বাই 50, দুঃখিত 41 যোগ 50 ডিভাইডেড বাই 2, এই যে এখানে আসছে 45.5, আন্তরিক বই দুঃখিত। মূলত এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 45.5 আসছে, তাহলে সঠিক উত্তর 45.5। এখন খেয়াল করো তাহলে প্রচুরক শ্রেণী কোনটা, গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা পাই তাকে বলা হয় কি এখানে তাহলে প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণী বের করার এ হলো এখানে একটা চমৎকার টেকনিক। এরপরে যদি আমরা আরেকটু বিষয়ে মনোযোগী হই, এর পরবর্তী প্রশ্নে করছে 32 নম্বর যে প্রচুরক সারণী থেকে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কত। খুব জরুরি একটা প্রশ্ন এটা, সারণী থেকে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কত। আমরা সবাই একটা বেসিক নিয়ম এখানে দেখছি যে মধ্যক নির্ণয় করার জন্য যে বিষয় দরকার সেটা হলো ক্রমযুক্ত গণসংখ্যা, কিন্তু এখানে কোনো ক্রমযুক্ত গণসংখ্যা দেওয়া নেই। কারণ পরীক্ষার হলের মধ্যে তুমি যদি এই কাজটা খাতায় করতে যাও তাহলে প্রচুর সময় নষ্ট হয়। আমি ছোট ছোট করে এই যে গড়গুলোর নিচে তুমি ক্রমযুক্ত গণসংখ্যা বের করে নিবা। তাহলে এক্ষেত্রে প্রথম যত আছে অতএব 25, এরপর জাস্ট কোনাকুনি যোগ করে 25 এবং 20 যোগ করলে আসে 45 বা 45, 45 এবং 10 55, 55 এবং 7 যোগ করলে কত আসে 55 প্লাস 7 62। এই যে আমরা মূলত এই দুঃখিত আমরা টোটাল সংখ্যা যোগ করে পেলাম 62। আসলে এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো, এখানে এই যে ক্রমযুক্ত গণসংখ্যার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, মূলত একটু মিস্টেক হয়েছে 45 এবং এটা হবে মূলত 62। হ্যাঁ 45, এখানে ব্যাখ্যাটা একটু ভুল আছে আসলে 45, হ্যাঁ আর 10 55 হবে এখানে 55 যোগ 7 সমান সমান 62। এই যে এখানে তাহলে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা পাইলাম 62। এখন মধ্যক শ্রেণী কোনটা, আমরা কিন্তু প্রচুরক শ্রেণী বের করার একটা নিয়ম শিখছি যে প্রচুরক শ্রেণী বের করে গণসংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বড় এটা প্রচুরক শ্রেণী, কিন্তু মধ্যক শ্রেণী বের করার নিয়ম হলো ক্রমযুক্ত গণসংখ্যা যে সর্বশেষ সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিব। তো ক্রমযুক্ত গণসংখ্যার সর্বশেষ সংখ্যা হলো 62 ভাগ 2, উত্তর আসছে তোমার এখানে 62 ভাগ 2 = 31। তো 31 যে গড়ে আছে 31 দেখার করে ব্যাখ্যা এখানে দেওয়াই আছে 62 ভাগ 2 = 31। 31 কোন গড়ে আছে আমরা দেখতে পেলাম যে এই যে 45 যে গড়টা আছে সেখানে কিন্তু 31 আছে। এই যে 45-এর যে গড়টা অর্থাৎ ক্রমযুক্ত গণসংখ্যা যে গড়ে 45 হয়েছে, কারণ এই গড়ে 25 পর্যন্ত আছে, 25-এর পর থেকে 41 পর্যন্ত এই গড়ে আছে। তো যেহেতু 45 পর্যন্ত, তো 31 কিন্তু এই ঘরে রয়েছে, কাজে এটা হলো কি আমার মধ্যক শ্রেণী, এই যে 51 থেকে 60। এখন আমাকে বের করতে হবে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো মধ্যক শ্রেণীর মধ্যমান কীভাবে বের করবো, দুঃখিত মধ্যক শ্রেণীর ক্ষেত্রে এফসি এর মান কত। এফসি মানে কি মধ্যক শ্রেণী খুঁজে বের করলাম, এফসি মানে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। এখন মধ্যক শ্রেণী কত, এই যে 51 থেকে 60, তাহলে আগের শ্রেণী হলো এইটা, জাস্ট দুটো সংখ্যা যোগ 2 দিয়ে ভাগ, এটা হলো কি মধ্যক শ্রেণী আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা অথবা এফসি এর মান। আচ্ছা, এবার এর পরবর্তী এমসিকিউ তুমি যদি দেখো 33 নম্বর এমসিকিউ বলছে আবার একটা সারণী দেওয়া আছে, সেই সারণীর মধ্যে মূলত আমার কাছে সেম একই প্রশ্ন করছে যে সারণী থেকে মধ্যক ক্ষেত্রে এফ এম এর মান কত। তো সেম আমরা এই কাজটাই করতে পারি আবার, যে এখানে আমরা প্রশ্নের মধ্যে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করে নিব। যেমন এখানে প্রথম 10 আর 20 যোগ করলে 30 আর 22 যোগ করলে 52 আর যোগ করলে কত 60। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা আমরা কত পেলাম 60। এবার 60কে আমরা 2 দিয়ে ভাগ দেব,
হয়েছে কত 30। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যার যে ঘরে 30 আছে সেটাই হলো মধ্যক শ্রেণী। তো এই যে আমরা পেলাম যে এই যে এখানে আমরা কিন্তু 30 আছে, ক্রমযুক্ত গণসংখ্যা 30 আছে এই ঘরে, তাহলে এটাই কি আমাদের মধ্যক শ্রেণী। তো যেহেতু মধ্যক শ্রেণী পেলাম, এবার এফএম কি, এফএম হলো মধ্যক শ্রেণীতে যে গণসংখ্যা আছে সেটা। এই যে এখানে দেখতে পাচ্ছি যে এফএম যে গড়ে অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 20। তাহলে সঠিক উত্তর আমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত এখানে 20। কনফিউশন সৃষ্টি হলে ব্যাখ্যা এখানে দেওয়া আছে, তোমরা একটু এটা দেখে নিতে পারো। ব্যাখ্যাটা এখানে মূলত যে বলা আছে, প্রদত্ত পরে উপাত্তের প্রচুরক কত। তো প্রচুরক নির্ণয় করার জন্য যে নিয়মটা ব্যবহার করা হয় সেই নিয়মটা হলো আসলে এল প্লাস এফ ওয়ান বাই এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ, এই নিয়মটা ব্যবহার করা হয়। যেখানে এল এর মান, এখানে তুমি একটু জিনিস খেয়াল করো, চমৎকার ব্যাখ্যা দেওয়া আছে। এল এর মান 31, প্রচুরক নির্ণয়ের সূত্র হলো এটা এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ। এটা আমার একটা ব্যাখ্যামূলক পর্ব আছে, সেই পর্ব তুমি দেখে আসতে পারো। মূলত সেখানে প্রচুরক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তো এল কি, এল মানে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। যেহেতু গণসংখ্যার সবচেয়ে বড় হলো 22, তার মানে প্রচুরক শ্রেণী কত 41 থেকে 40, অর্থাৎ 22 যে করে আছে এটাই প্রচুরক শ্রেণী, 31 থেকে 40। তো এখন আমরা এল এর মান কত, অবশ্যই 31। যে গড়ে প্রচুরক রয়েছে তার নিম্নসীমা হলো এল এর মান 31। এই যে এল এর মান 31, এফ ওয়ান বৃহত্তম গণসংখ্যা মাইনাস এর আগের সংখ্যা, তাহলে 22 থেকে 20 বাদ দিলে হয় 2, এটা হলো এফ ওয়ানের মান। এফ টু ইকুয়াল বৃহত্তম গণসংখ্যা মাইনাস আর পরের গণসংখ্যা। তো 22 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তখন হয় 14, এবং এইচ শ্রেণীব্যাপ্তে যে কোনো একটা গড় গুনলে, কাউন্ট করলে আমরা এই যে 11 থেকে 20 একটা গুনলে আমরা কত পাবো, 10 পাবো। তো সর্বশেষে এইভাবে সমাধান করে আমরা 32.25 এরকম একটা সংখ্যা পেলাম আমরা এর জন্য। এবার আমরা মূলত 35 নম্বর এমসিকিউ নিয়ে কথা বলবো। তো 35 নং এমসিকিউতে মূলত কি বলা হয়েছে, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এফ ওয়ান প্লাস এফ টু এর মান নির্ণয় করো। তো একটা সারণী দেওয়া আছে এখানে, যে সারণী থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আসলে এফ ওয়ান প্লাস এফ টু কি, এফ ওয়ান মানে বৃহত্তম গণসংখ্যা মাইনাস এর আগেরটা। তো এখানে দেখো 2, 8, 10 এবং 6 নামক গণসংখ্যা দেওয়া আছে। তো সবচেয়ে বড় কিন্তু 10, তাহলে এফ ওয়ানের মান হলো 10 থেকে আগেরটাকে বিয়োগ করবে। 10 থেকে 8 বিয়োগ করলে কত আসে, এফ ওয়ানের মান হলো 2, 10 থেকে 8 বিয়োগ করলে আসে 2। আবার এফ টু এর মানটা হলো 10 থেকে পরেরটাকে বিয়োগ করবা, তাই 10 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে এফ টু এর মানটা আসে, 10 থেকে 6 বিয়োগ করলে কত আসে 4, তাহলে এফ টু ইকুয়াল কত 4। এখন এফ ওয়ান প্লাস এফ টু চাইছে, যেখানে এফ ওয়ান প্লাস এফ টু এর মান নির্ণয় করো। তো আমি দুই সংখ্যা যদি যোগ করি তখন আসে কত 6, তাহলে সঠিক উত্তর এখানে 6। প্রদত্ত উপাত্তের মধ্যক নিচের কোনটি, এটা আসলে একটা ব্যাখ্যামূলক একটা কোয়েশ্চেন। মধ্যকের পর্বটা তোমরা আগে আমার বেসিক অংশ থেকে দেখে আসতে পারো। তারপর এখানে দেওয়া আছে মধ্যকটা, এখানে আলোচনা করে আছে এভাবে। এরপর কিছু অংশ তোমার জন্য, এগুলো এখানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, একটু দেখে নিতে পারো, আশা করি উপকারে আসবে। তো যাই হোক, আমরা পরবর্তী অংশে আমরা এগুলা বিবিধ অংশ আমরা সামনে পর্ব আলোচনা করব। তো আজকে এখানে থাক, আল্লাহ হাফেজ। সামনে পর্ব দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।